নমস্কার বন্ধুরা। বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভেরিফিকেশনের সেই স্পেশালিস্ট কিন্তু আপনাদের প্রত্যেকের পঞ্চায়েত অফিসে চলে এসেছে এবং সেই লিস্ট দেখে কিন্তু আপনাদের কল করে ডাকা হচ্ছে NXR1 ফর্ম ফিল আপ করার জন্য। কিন্তু মুশকিলটি হলো, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে বেশ কিছু অপশন বুঝতে পারছেন না। একটা ভুল হলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। তাই কোনো ভুল না করে কীভাবে এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন, তা আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিত দেখাবো। তার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে এবং এরকম দরকারি আপডেট সবসময় পেতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের NXR1 অর্থাৎ সংযোজনীয় ওয়ান ফর্ম। ঠিক আছে, এই ফর্মটি যখন আপনার হাতে দেবেন, এখানে দেখবেন লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন জন্য যাচাইকরণ ফর্ম। তবে এখানে আপনি বলে রেখে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কী করে এবং এর সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। ঠিক আছে, তবে এখানে খেয়াল করবেন, এই ফর্মে কিন্তু কিছু জায়গায় এমন কিছু অপশন রয়েছে, সেই অপশন যদি আপনার অজান্তে কিছু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ রিজেক্ট বা বাতিল হয়ে যেতে পারে। তাই বলছি, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন। এই ফর্মটি যখন আপনার হাতে দেবেন, এখানে দেখবেন ফার্স্ট কী বলা হয়েছে, কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার। দেখুন, এখানে আপনি বললে কি এই যে কেবি আইডি নাম্বার, এই নাম্বারটি পাওয়ার জন্য কিন্তু আপনাদের বাড়ির কোথাও দৌড়ঝাঁপ করতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার হাত থেকে মোবাইল ফোনটি দিয়ে মাত্র 2 মিনিটে এই কেবি আইডি নাম্বার বের করতে পারবেন। তবে কী বের করবেন এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে, আপনার চাইলে দেখে নেবেন। এবং ওই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আবার চাইলে দেখে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার। দেখুন, ক্রমিক নাম্বার প্লাস সিরিয়াল নাম্বার না দিলে চলবে, এটা আপনারা সম্পূর্ণ ফাঁকা রাখবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে এখানটায়, সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবই অনুযায়ী। দেখুন, যিনি সুবিধাভোগী রয়েছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। তার নাম এখানটায় ইংরেজিতে লিখবেন এবং সম্পূর্ণ ক্যাপিটালে লিখবেন। ঠিক আছে, নামটা কীভাবে দেবেন, যিনি সুবিধাভোগী রয়েছেন উনি তো কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন। সে কৃষক বন্ধু প্রকল্পের যে রেকর্ড রয়েছে বা যে ব্যাংক পাসবই রয়েছে, যে নামটি রয়েছে সেই নামটি অনুযায়ী কিন্তু এখানে নামটি দেবেন। বুঝতে পারলাম। নেক্সট রয়েছে পিতা বা স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। যিনি সুবিধাভোগী রয়েছেন রামপাল, ঠিক আছে, তার যে পিতা রয়েছে হরিপাল, ঠিক আছে, নামটা এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে অ্যাড্রেস। ঠিক আছে, আপনার অ্যাড্রেস কি, আপনার গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। যেহেতু এটা সময় ছোটো একটি জায়গা রয়েছে, এখানে আপনারা ছোটো করে লিখে দেবেন। নেক্সট রয়েছে জেলা, আপনি কোন জেলায় বসবাস করে থাকেন। ঠিক আছে, যেহেতু আমি উত্তর 24 পরগনায় বসবাস করে থাকি, এখানে লিখে দিয়েছি নর্থ 24 পরগনাস। ঠিক আছে, নেক্সট রয়েছে ব্লক, আপনি কোন ব্লকের বাসিন্দা সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। তারপর রয়েছে মৌজা বা গ্রাম। ঠিক আছে, আপনার মৌজা বা গ্রামের নাম কি সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে সুবিধাভোগী বিবরণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্যাংকের বিবরণ, যিনি সুবিধাভোগী রয়েছেন তার ব্যাংকের তথ্য কিন্তু এখানটা দিতে হবে। এখানে দেখবেন বলা হয়েছে যে ব্যাংক ও শাখার নাম, যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যে ব্যাংকে টাকা পান বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, ওই ব্যাংকের নাম কিন্তু এখানে দিতে হবে। এবং সাথে করে বলা হয়েছে শাখার নাম, যে ব্যাংক থেকে আপনি টাকা পান ওই ব্যাংক যে শাখা রয়েছে শাখার নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে IFSC কোড, যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেই কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ওই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে আধার নাম্বার, আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। রয়েছে এপিক নাম্বার, ঠিক আছে, আপনার ভোটার কার্ডে যে রয়েছে ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর আসি মূল পয়েন্টে, এখানে দেখবেন বলা হয়েছে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। দেখুন, এই 3টি নাম্বার আপনি পাবেন কোথায়? এই 3টি নাম্বার পাওয়ার মোট 2টি রাস্তা খোলা রয়েছে। প্রথম রাস্তা কী খোলা রয়েছে, যে ভোটের ঠিক আগে বিএলওরা প্রত্যেকে বাড়িতে বাড়িতে এসে একটা ভোটার স্লিপ দিয়ে গেছিলো। ঠিক আছে, ওই ভোটার স্লিপ যদি আপনার কাছে অ্যাকাউন্ট থেকে থাকে ওইখান থেকে কিন্তু আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। ওকে, এছাড়াও যদি আপনাদের কাছে ভোটার স্লিপ না থাকে
সেক্ষেত্রে আপনাদের কাছে থাকা মোবাইল ফোন দিয়েও মাত্র 2 মিনিটে এই এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বের করতে পারবেন। তবে কী বের করবেন এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে, ঠিক আছে? ভিডিওটি আপনারা দেখে নেবেন। তারপর নাম্বারটি পাওয়ার পর এখানে আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, এখানে দেখেন বলা হয়েছে যে SIR/WBL 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ 2026 এসআর লিস্টে আপনার নাম কি ছিল যদি থাকে এখানে আপনারা ইয়েস লিখবেন, তাহলে নো লিখবেন। নেক্সট রয়েছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস করবেন নাকি নো করবেন। তারপর নেক্সট রয়েছে মুলতবি CAA আবেদন, আপনি কি CAA-তে আবেদন করছেন এবং সেটা পেন্ডিং রয়েছে, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন নাহলে কি নো করবেন। তারপর নেক্সট রয়েছে PM কিষাণের সুবিধাভোগী কিনা। দেখুন, আপনি যদি PM কিষাণ প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন না। তবুও এখানে বলে রেখে যেহেতু এখানে এই অপশান রয়েছে আপনারা এখানটায় নো লিখবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে, প্রধান পেশা। যিনি সুবিধাভোগী রয়েছেন তার প্রধান পেশা কি, ঠিক আছে? এখানে আপনারা ভালো করে পড়ে নেবেন, এখানে স্ক্রিনে লেখা রয়েছে। আপনি যদি কৃষিকাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন ফার্মার। তারপর কী রয়েছে, চাষযোগ্য জমির বিবরণ। যিনি সুবিধাভোগী রয়েছেন তার চাষযোগ্য জমির তথ্য কিন্তু এখানটায় দিতে হবে, ঠিক আছে? এখানে রয়েছে JL নাম্বার। এখানে আপনাদের বলে রাখি যে আপনাদের যদি একটি JL নাম্বার হয়ে থাকে তাহলে এখানে নাম্বার দিবেন, যদি একাধিক একের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নাম্বার দিবেন, নাম্বার দিয়ে কমা দিয়ে আবার পুনরায় আপনার 2 থেকে 3টে নাম্বারটি দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট কী রয়েছে এখানটায়, যে খতিয়ান নাম্বার। আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। যদি আপনার একাধিক খতিয়ান নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কমা দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট রয়েছে দাগ নাম্বার। আপনার যে দাগ নাম্বার বা প্লট নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। যদি একাধিক হয়ে থাকে তাহলে এখানটা কমা দিয়ে সংখ্যাগুলো দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে কি, চাষযোগ্য জমির পরিমাণ, অর্থাৎ একক আকারে দিতে হবে। আপনার মোট চাষযোগ্য জমির পরিমাণ কত সেটা কিন্তু এখানে একর হিসেবে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে স্বত্বলিপি, অর্থাৎ ROR তারিখ, অর্থাৎ খতিয়ানের তারিখ, ঠিক আছে? যে খতিয়ান তারিখটি রয়েছে তারিখটি কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর রয়েছে জমির দখলের ধরন। আপনার যে জমি রয়েছে সেটা আপনারা কীভাবে পেয়েছেন, সেটাকে কিনেছেন নাকি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন নাকি হস্তান্তর হয়েছে নাকি অন্য কিছু। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এখানটা আপনার লিখতে হবে, ঠিক আছে? যদি আপনি কিনে থাকেন তাহলে এখানটা আপনি কী লিখবেন, যে পারচেজ, ঠিক আছে? যদি আপনি উত্তরাধিকার হিসেবে পেয়ে থাকেন তাহলে এখানটা আপনি লিখবেন যে ডেথ মিউটেশন। আর যদি হস্তান্তর হিসেবে পেয়ে থাকেন তাহলে এখানটা আপনি লিখবেন ট্রান্সফার। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে এখানটা আপনি লিখবেন আদার্স। বুঝতে পারলাম? তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, আয়কর প্রদানকারী কিনা। আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দিয়ে থাকেন এখানে আপনার ইয়েস লিখবেন, তাহলে এখানে নো লিখবেন। এবার আসি সেকেন্ড ফর্মে। এখানে আপনি বলে রাখি যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ওনার স্বামী বা স্ত্রীর তথ্য কিন্তু দিতে হবে, বুঝতে পারলাম? আর উনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু করবেন না, ফাঁকা রাখবেন। এখানটা আপনি যে উদাহরণ হিসেবে বলে রাখি যিনি সুবিধাভোগী রয়েছেন উনি কিন্তু বিবাহিত, ঠিক আছে? এখানে দেখেন ফার্স্ট অপশান কী রয়েছে, স্বামী বা স্ত্রীর নাম। ওনার যে স্বামী বা স্ত্রী রয়েছে তার তথ্য কিন্তু দিতে হবে। যেহেতু সুবিধাভোগী রয়েছেন উনি কিন্তু একজন পুরুষ এবং তার স্ত্রী রয়েছে হচ্ছে রিয়া পাল, ঠিক আছে? নামটি ঠিক এই বক্সে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট কী রয়েছে, যে ব্যাংকের বিবরণ, ঠিক আছে? এখানে সেকেন্ড ফর্মে তার তথ্য দেবেন, তার যে ব্যাংক রয়েছে বা শাখা রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন এবং কমা দিয়ে শাখার নাম দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে, IFSC কোড। ব্যাংকের যে IFSC কোড রয়েছে কোডটি এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যদি থাকেন দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে রয়েছে আধার নাম্বার দিয়ে দেবেন। রয়েছে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো এখানটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কী বের করবেন আমি আপনাদের আগে বলেছি, সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর নিচে দেখবেন এখানে কী বলা হয়েছে, যে বলা হয়েছে KBN-এর সুবিধাভোগীরা। অর্থাৎ এই KBN-এর মূল অর্থ হলো কৃষক বন্ধু নতুন, ঠিক আছে? এই সেকেন্ড ফর্মে যা তথ্য দেবেন উনি যদি কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস লিখবেন, নাহলে এখানে নো লিখবেন। নেক্সট রয়েছে যে SIR 2026 লিস্টে অনেক নাম পাওয়া গেছে, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস করবেন, নো করবেন। নেক্সট রয়েছে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, নাকি নো করবেন।
তারপর নেক্সট কি রয়েছে, মুলতুবি সিএ আবেদন। আপনি কি সিএতে আবেদন করছেন এবং সেটা মুলতুবি রয়েছে, যে হ্যাঁ হয় ইয়েস করবেন, নাকি নো করবেন। তারপর নেক্সট রয়েছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা। দেখুন এই সেকেন্ড ফর্মে যা তথ্য দেবেন, ঠিক আছে, উনি কি পিএম কিষান প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, নাকি নো করবেন। নেক্সট কী রয়েছে, প্রধান পেশা, ঠিক আছে, ওনার প্রধান পেশা কি, উনি কী কাজ করে থাকেন, ঠিক আছে, তথ্য কিন্তু এখানে নিতে হবে। উনি যদি গৃহবধূ হয়ে থাকেন তাহলে এখানটা আপনি লিখে দেবেন যে হাউস ওয়াইফ, ঠিক আছে। তারপর আপনি নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে অঙ্গীকারপত্র, ঠিক আছে। এখানে কী বলা হয়েছে আপনি ভালো করে পড়ে নেবেন। পড়ার পর আপনি নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যিনি সুবিধাভোগী রয়েছেন ওনার কিন্তু এখানটায় যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কিন্তু সিগনেচার করতে হবে। আর উনি যদি সিগনেচার করতে না পারেন তাহলে কিন্তু টিপসই কিনতে হবে, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, শুধুমাত্র দাপ্তরিক ব্যবহার জন্য, অফিসিয়াল ইউজ, এখানে আপনারা কোনো কিছু ব্যবহার করবেন না, ঠিক আছে। আপনার নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, প্রাপ্তি স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে। এখানটা আপনার নাম লেখা থাকবে, মোবাইল নাম্বার, ঠিক আছে, আপনার সিরিয়াল নাম্বার, আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার থাকবে, এবং ঠিক এখানে কে সই করবে, আপনার আবেদন যিনি গ্রহণ করবেন, ঠিক আছে, সেই আধিকারিক কিন্তু এখানে সিগনেচার করবে। সিগনেচার করে এই যে স্লিপ রয়েছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে, এটা কিন্তু কেটে আপনাদের দিতে হবে। এদের সাথে আপনাদের বলে রাখি যে এই কৃষক বন্ধু প্রকল্পে এই যে দুটি ফর্ম ফিল আপ করলেন, ঠিক আছে, এই দুটি ফর্মের সাথে আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন, ঠিক আছে। এখানে দেখবেন স্পষ্ট লেখা রয়েছে যে ভেরিফিকেশন ফর কৃষক বন্ধু নিউ বেনিফিশিয়ারি পাবলিক নোটিশ, ঠিক আছে। ফার্স্ট দেখবেন যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, পূরণকৃত যাচাইকরণ ফর্ম NXR 1, অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করে দেখলাম যে দুটি ফর্ম রয়েছে, এই দুটি ফর্ম ফিল আপ করে কিন্তু আপনি জমা দিতে হবে। নেক্সট কী বলা হয়েছে, যে কৃষক বন্ধু নতুন পোর্টাল থেকে ডাউনলোড করা আবেদনকারীর বর্তমান আবেদন বা সুবিধাভোগীর স্থিতির প্রিন্ট কপি লাগবে, ঠিক আছে। তারপর নেক্সট কী রয়েছে, আবেদনকারীর ভোটার আইডি কার্ডের সব প্রত্যায়িত ফটোকপি লাগবে। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, ভোটার পোর্টাল থেকে ডাউনলোড করা সর্বশেষ নির্বাচন তালিকার প্রিন্ট আউট বা সর্বশেষ ভোটার স্লিপ, অথবা যথাযথভাবে শতায়িত আবেদনকারীর নাম দেখানো সর্বশেষ ভোটার তালিকার একটি অনুলিপি লাগবে। তারপর নেক্সট রয়েছে সর্বশেষ অধিকারের রেকর্ড, অর্থাৎ ROR এর খতিয়ান কিন্তু দিতে হবে। নেক্সট রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ঠিক আছে, আন্দাজ সংযুক্ত ব্যাংক পাসবুকের জেরক্স কপি কিন্তু আপনাদের দিতে হবে। নেক্সট রয়েছে প্রতিটি আবেদনকারীর একটি আলাদা মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এবং সবশেষে বলা হয়েছে যে একটি সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি কিন্তু আপনাদের দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা জমা দেবেন। আশা করি আজকের পর কৃষক বন্ধু প্রকল্পের NXR 1 ফর্ম ফিল আপ করতে আপনাদের আর কোন প্রকার সমস্যা হবে না। পঞ্চায়েত থেকে ডাকা হলে এই নিয়ম মেনেই ফর্মটি জমা দিয়ে দিন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এক লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।